আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শেখ হাসিনাকে হত্যা করতেই বিএনপি এক দফা এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমান লন্ডনে বসে প্রধানমন্ত্রীকে মাইনাস করার ষড়যন্ত্র এবং নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। ওবায়দুল কাদের বলেন, বেশি বাড়াবাড়ি করলে বিএনপি নেতাদের রাজনীতিকে কবরে পাঠানো হবে, অপশক্তির রাজনীতির আস্তানা নস্যাৎ করে দেওয়া হবে, সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। আজকে তারা এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। মির্জা ফখরুল আপনার জেলার আহ্বায়ক প্রকাশ্য দিবালোকে এক দফা বলেছে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা তারা নাকি করবে। তাই আজ বলতে চাই, আমাদের মহানগরকে বলতে চাই, সহযোগীদের বলতে চাই, আমাদের সারা বাংলাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড সর্বপর্যায়ের নেতা কর্মীদের বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ, অনেক শান্তি। সরকার বিরোধীদের মধ্যে ফাটল ধরানোর জন্য আওয়ামী লীগ অনেক চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের প্রচেষ্টা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নস্যাৎ করে দেয়া হবে। এই পথ ধরেই সরকার পতনের আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। অনেক চেষ্টা হবে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার। যারা দেশপ্রেমিক আছেন তারা কখনো ভুল বুঝবেন না। যখন আন্দোলনে মানুষ রাস্তায় নেমে গেছে, যখন সমগ্র দেশের মানুষ প্রায় ঐক্যবদ্ধ, সেই সময় এই সরকার তারা সর্বতভাবে চেষ্টা করছে কি করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগের গুন্ডাদের দিয়ে, সন্ত্রাসী দিয়ে সেই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়া যায়, দমন করে দেওয়া যায়। অত্যন্ত পরিষ্কার, স্পষ্ট, দৃঢ় উচ্চারণ যে এই সরকার থাকলে কোনো নির্বাচন হবে না, হাসিনার সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সকালে শহরের প্রকৌশলী ভবনে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নির্বাচিত হলে সরকার প্রবর্তিত নিয়মের মধ্যে একটি অর্গানোগ্রাম এবং সার্ভিস রোল প্রণয়নের ঘোষণা দেন তিনি। এদিকে জোরে সোরে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে এই সিটি নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। গাজীপুর স্টাফ রিপোর্টার আজহারুল ইসলামের তথ্যচিত্রে বাকি বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্দিকী। গাজীপুর নগরবাসীর জন্য ২৮ দফা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান। ইশতেহারে তিনি গাজীপুরকে আধুনিক নগরীতে রূপান্তর করার লক্ষ্যে ২৮টি প্রতিশ্রুতি দেন। নগরীর প্রকৌশলী ভবনে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নৌকারী প্রার্থী জানান, নিয়মিত বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের অংশগ্রহণে জনতার মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মতামত গ্রহণ করবেন এবং সেখান থেকে যাচাই বাছাই করে নগরের উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি, সহনশীল হোল্ডিং কর নির্ধারণ, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন সহ নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন আজমতুল্লাহ। আমি আমার ইশতেহারে যে কথা বলেছি, সর্বশ্রেণীর পেশার মানুষকে সম্পৃক্ত করে তাদের মতামতের ভিত্তিতে
আমি আমার কর্মসূচি প্রণয়ন করব এবং সেই কর্মসূচিগুলি পালনের জন্য আমার 3 স্তর বিশিষ্ট একটা পরিকল্পনা রয়েছে। ফার্স্ট টাইম আমার কি প্ল্যানিং হবে, সেকেন্ড টাইম কি প্ল্যানিং হবে, এটা 2 বছরের মধ্যে, পরবর্তী 3 বছরের জন্য একটা ফাইনাল প্ল্যানিং, এটা আমি নির্ধারণ করে সেই মাফিকে আমি আমার কার্যক্রম পরিচালনা করব। অন্যান্য প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে দিনরাত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। মানুষের বিপদ আপদে সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। সেই হিসাবে ইনশাল্লাহ আমার এলাকার জনগণ তারা আমার পাশে রয়েছে। নির্বাচন কমিশনার একটা নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করছে, সাধারণ মানুষের আস্থা আসলে এখন পর্যন্ত মনে হচ্ছে না ফিরে আসছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় নির্বাচন কমিশনার। আইন শৃঙ্খলা নেওয়ার জন্য যা দরকার চাপ পুলিশ প্রশাসন নিয়েছে, ম্যাজিস্ট্রেটের দিক থেকে যা দরকার জেলা ম্যাজিস্ট্রেট নিয়েছে, নির্বাচন কমিশন থেকে যে সমস্ত সহযোগিতা করা দরকার, যা যা দেওয়া দরকার অর্থ তা দিয়েছে, যন্ত্রপাতি যা দেওয়া দরকার দিয়েছে। এখানে নির্বাচন করার জন্য কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করা দরকার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তা করা হয়েছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী 25শে মে তৃতীয়বারের মতো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে 11,79,476 জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নুসরাত জাহান সিনথি, RTV। প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, ভুয়া অ্যাকাউন্টে লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে দুদকে হাজিরা দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের অনুসন্ধানী প্রতিনিধি দল। জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, বিনা কারণে দুদক তাকে হয়রানি করছে। কালও তাকে দুদক কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ভুয়া দরপত্র, নির্দিষ্ট কোম্পানিকে কাজ দেয়া, অযৌক্তিক লোকবল নিয়োগ, ভূমি দখল, বিশ্ব ইজতেমায় ভুয়া বিল বাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, হাটবাজার ইজারার টাকা আত্মসাৎ সহ বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে দুদক তদন্ত শুরু করেছে। আমি গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র থাকা অবস্থায় আমি কোনো ধরনের ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রে এবং সরকারের এবং জনগণের ট্যাক্সের টাকার 3 বছর আমি কিছু গ্রহণ করি নাই। আমি বিনা টাকায়, বিনা অর্থে আমি শুধু জনপ্রতিনিধি হিসেবে সেই কাজটা সেবাটা দিয়েছি। যারা এই বানোয়াট মিথ্যা চিঠি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমি একজন জনপ্রতিনিধি, আমার বিরুদ্ধে হয়রানিমূলকভাবে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন শাখা এগুলা বিভিন্নভাবে আমাকে মানসিকভাবে টর্চারিং করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় মানদণ্ড নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের, অন্যথায় গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, ভোটারবিহীন নির্বাচন এখন শক্তিশালী ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে কমিশনের সক্ষমতা বোঝা যাবে না, এটি একপাক্ষিক নির্বাচন নিয়ে সুজনের আলোচনায় এসব কথা বলেন তারা। নিরপেক্ষতার অভাবে এখন আমরা আগামী নির্বাচনগুলো যদি আমরা গ্রহণযোগ্য করতে হয়, গ্রহণযোগ্য করা সম্ভবপর নয়, কারণ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নেই। ভোটারকে যদি আপনি নিয়ে আসতে না পারেন, প্রিভেন্ট করা হয়, আপনি যত আইন তৈরি করুন না কেন বা ইলেকশন কমিশনকে যতখানি স্বাধীনতা দেন না কেন, নির্বাচন কমিশন যদি এটুকু করতে না পারে তাহলে হি হ্যাজ ফেইলড। 2011 সনের সংবিধান সংশোধনের পরে যাতে ইম্প্যাক্ট, তখন আর নির্বাচনের মধ্যে আমরা ঢুকতে পারলাম না। এই সিস্টেমটা কন্টিনিউ করতে করতে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, এটা ট্রেন্ড সেট হয়ে গেছে, এর ভিতরে কিন্তু ইলেকশন হচ্ছে। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে আদালত। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 3 নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে অভিযোগ গঠন করে আগামী 6 জুন নতুন শুনানির দিন ধার্য করে। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,37,616 টাকার ক্ষতি করেছেন। এদিকে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদনের শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ হয়েছে।
4 থেকে 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না এলে ভারত থেকে আমদানি করে দাম যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন পেঁয়াজের আমদানিতে এলসি কোনো সমস্যা হবে না। এর মধ্যে আমদানির জন্য ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ার পর দিনাজপুরের হিলিতে দাম কমেছে কেজি প্রতি 3 টাকা, বিক্রি হচ্ছে 65 টাকায়। দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারেও। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাজারে এক এক সময় এক এক পণ্যের ঝাঁজ চলছেই। এখন চলছে পেঁয়াজের ঝাঁজ। এ নিয়ে প্রতিদিনই হচ্ছে নানা কথা। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক পেঁয়াজের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটের কথা স্বীকার করেন। বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও দাম বাড়াতে সরবরাহ করছে না ব্যবসায়ীরা। 4-5 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে না এলে ভারত থেকে আমদানি করে দাম যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হবে বলে জানান কৃষিমন্ত্রী। আমরা মাঠ থেকে তথ্য পাচ্ছি যে যথেষ্ট পেঁয়াজ আছে, তাহলে কেন দাম কমছে না? এটা তো হওয়ার কথা না। যদি একটা রিজনেবল ইয়েতে রাখা যায় তাহলে আমরা চেষ্টা করব, আর তা না হলে কয়েকদিনের মধ্যেই হয়তো আমাদেরকে ইম্পোর্টে যেতে হবে। আমরা চেষ্টা করছি যে এই সিন্ডিকেট বা যারা এগুলো নিয়ন্ত্রণ করে তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায় কিনা। রাজধানীর বাড্ডা আরাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, পেঁয়াজের আমদানি হলেই দাম কমবে। আমদানি হলে পরেই এই দামটা কমে যাবে। এখন হয়তো যারা রেখে দিয়েছে গোডাউনে তারা দাম বাড়িয়ে রেখেছে। আমরা 100 ভাগ এখনো কিন্তু সাফিসিয়েন্ট নই, কিন্তু তারপরেও যথেষ্ট বেড়েছে। তো হোপফুলি আইপিটা দিলে পরেই দামটা কমবে। আমাদের মন্ত্রণালয়ের অধীনে রয়েছে ভোক্তা অধিকার, তারা মনিটর করবে। আমি আজকে আবারও তাদের ইনস্ট্রাকশন দেব। পেঁয়াজের আমদানির খবর ছড়িয়ে পড়ার পর কোথাও কোথাও এর প্রভাব পড়েছে। দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ 3 টাকা কমে বিক্রি হচ্ছে 65 টাকা দরে। গতকাল বেচছি পেঁয়াজ 68 টাকা কেজি, আজকে আমদানি হবে এই কারণে বেচছি 65 টাকা কেজি। পেঁয়াজ আজকে নিলাম 65, এর আগে কিনছি 25 টাকা 30 টাকা। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। খাতুনগঞ্জ পাইকারি বাজারে অভিযান চালিয়ে কেনার রসিদ না থাকায় 4টি দোকানকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খান আলামিন, RTV, ঢাকা। দু 2023-24 অর্থ বছরের জন্য রেকর্ড 7.5 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। তবে বিশ্লেষকরা বলছেন, দেশে প্রায় $450 বিলিয়ন জিডিপির তুলনায় বাজেটের এই আকার খুবই কম। এবারের বাজেটে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজেট বাস্তবায়নে দরকার জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা। নাজমুল হোসেন সামনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। কোভিডের অভিঘাত ভালোভাবে সামাল দেয়া গেলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বের মতোই বেকায়দায় ফেলেছে এদেশের অর্থনীতিকে। এমন বাস্তবতায় আগামী 1 জুন জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের জন্য ঘোষিত হতে যাচ্ছে 7.5 লাখ কোটি টাকার বাজেট। সমাপ্ত অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের মতে, দেশের সার্বিক অর্থনীতির তুলনায় বাজেটের আকার খুব বেশি নয়। অর্থনীতি যত বড় হচ্ছে, চ্যালেঞ্জ সামনে আছে। আমাদের বিনিয়োগের প্রয়োজন, আমাদের জনকল্যাণমুখী বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, ইউনিভার্সাল পেনশন স্কিম, এগুলোর নিরিখে আমি তো বাজেট বড় বলে মনে হয় না। দক্ষিণ এশিয়াতেও যদি আমরা ধরি, সরকারি ব্যয় জিডিপির অংশ হিসাবে আমাদেরটা কিন্তু আফগানিস্তানকে বাদ দিলে সবচেয়ে কম আছে। এবার বাজেটে মূল্যস্ফীতি সামাল দেয়া সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির চাপ ইত্যাদির নিরিখে আমাদের পদক্ষেপ কিছু রাখতে হবে। বিশেষত যারা প্রান্তিক মানুষ, তাদেরকে কিভাবে আমরা কিছুটা স্বস্তি দিতে পারি, সেখানে আমাদের যে ভাতা আছে এবং সেখানে তাদের জন্য বরাদ্দটা আরেকটু বেশি রাখতে পারি। তবে বেসরকারি সংস্থা PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুরের মতে, নির্বাচনের বছরে বাজেট রাজনৈতিক অনিশ্চয়তায় বড় আশঙ্কা। এই অনিশ্চয়তাটা কিন্তু দুটো জিনিস করে। এটা
বিনিয়োগকে কমিয়ে দেয়। অলরেডি আমাদের ইম্পোর্টের যদি ক্যাপিটাল মেশিনারি দেখি 54% কম গত বছরের চাইতে, সেটা একটা ইন্ডিকেটর যে বিনিয়োগ হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যেটা টাকা পাচারকে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে এবং বড় আকারেই হচ্ছে, যে কারণে আমাদের রেমিটেন্সটা কম আসছে। তারা বলছেন বাজেট অর্থায়নে রাজস্ব নীতি সংস্কারের বিকল্প নেই, দেশের স্বার্থে নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতাও। রাজস্ব খাতের ব্যর্থতার কারণেই কিন্তু সরকারের হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু সরকার শর্ট টার্মে খুব বেশি কিছু করতেও পারবে না, কারণ এখানে বড় রকমের সংস্কার ছাড়া খুব একটা লাভ হবে না। পাশাপাশি জনতুষ্টিমূলক প্রকল্প পরিহার করে দুর্নীতিমুক্তভাবে প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ভালো করলে যে এটার পুরস্কার এবং করতে না পারলে যে তিরস্কার, এই জায়গাটাকে আরো শক্তিশালী করা না গেলে আমরা। সেলিম মালিক, RTV, ঢাকা। আগামী বাজেটে ল্যাপটপ ও কম্পিউটারের উপর বাড়তি কর আরোপ করা হলে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিলম্ব হবে বলে মন্তব্য করেছেন ABCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। দুপুরে গুলশানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের একটি অ্যাপেল অথরাইজড রিসেলার গ্যাজেট স্টুডিও উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যেসব পণ্য দেশে উৎপাদিত হয় না, শুধুমাত্র আমদানি নির্ভর সেসব পণ্যে বাড়তি শুল্ক ব্যবসায়িক যাত্রা ব্যাহত করতে পারে। সেই সাথে অবৈধ পন্থায় ব্যবসা পণ্য আমদানিতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের ল্যাপটপ, কম্পিউটার এগুলির মাধ্যমে কিন্তু স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের যে কথা হচ্ছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন বলছে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশের জন্য আমি মনে করি এগুলিকে আরো সহজলভ্য করতে হবে। লোকালি ম্যানুফ্যাকচারিং যেগুলি হয় ওগুলি লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য ঠিক আছে, বাট যেগুলি হয় না প্রোডাকশন, সেগুলির উপরে তো ট্যাক্স থাকা উচিত না। 415 হজ যাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছালো চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় সকাল 8:45 জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হজ যাত্রীরা। এর আগে বাংলাদেশ সময় রাত 3:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশ্বাস দেন বিমান প্রতিমন্ত্রী। রফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদ রহমান। মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন হজ, আর তাই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহর পথে রওনা হওয়া। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন 9 জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় মোট 1,22,221 জন হজ পালনের কথা রয়েছে। পবিত্র মক্কায় হজ পালনের সময় নিজ পরিবার, স্বজন, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করবেন বলে জানান প্রথম ফ্লাইটের হজ যাত্রীরা। আমরা যেন ভালো থাকতে পারি, সবাই আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করব সবার সঙ্গে। অবশ্যই আল্লাহর কাছে চাইবো যাতে আমাদের দেশের মানুষ যাতে ভালো থাকে, গভর্নমেন্ট যেন দেশের মানুষের কথা চিন্তা করেন। দেশবাসীর জন্য থেকে ক্ষমা চাবো, সবাই যেন সুস্থ থাকে, দেশ ভালো থাকে। প্রথম ফ্লাইটের উদ্বোধন ও হজ যাত্রীদের বিদায় জানাতে টার্মিনালে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী এবং বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। ভোগান্তি ছাড়াই সৌদিতে যাতায়াত এবং হজ পালনের সব ব্যবস্থা গ্রহণের কথা জানান তারা। সার্বক্ষণিক এবং নিবিড় পর্যবেক্ষণ করছি। 2019 ও 2022 সালের ন্যায় এবারও একটি সর্বাঙ্গীন ও সুষ্ঠু হজ পরিবহন কার্যক্রম উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদী। আল্লাহ তাআলার মেহমান, তাদের সেবা করার জন্য আমাদের সর্বোত্তম আমাদের যত ক্ষমতাটুকু আছে সেটুকু খাটিয়ে আমরা সেই কাজগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করব। বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত 3:20 BG3001 ফ্লাইটটি 415 জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়, যা সৌদি আরবের স্থানীয় সময় রোববার সকাল 8:45 জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। জাহিদ রহমান, RTV, ঢাকা। গায়ক নোবেল একদিনের রিমান্ডে মাদকের অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে গোয়েন্দাদেরকে। শিল্পীদের কাছ থেকেই তিনি মাদক কিনতেন। যেই বিমানবালার কাছ থেকে মাদক গ্রহণের অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী, তাও খতিয়ে দেখা হচ্ছে। যেই মাদক চক্রের সঙ্গে তার যোগাযোগ, তাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আপেল শাহের রিপোর্টে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেফাঁস মন্তব্য, কখনো নেশা করে মঞ্চে ওঠা নিয়ে, আবার কখনো স্ত্রীর সাথে ঝামেলা করা নিয়ে। সবশেষ অনুষ্ঠানে না গিয়ে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার তিনি। বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে রিমান্ডে রয়েছেন। তার মাদকের জড়িয়ে যাওয়ার খুঁটিনাটি জানছেন গোয়েন্দারা। এরই মধ্যে নোবেলকে মাদক সরবরাহের জন্য এক বিমানবালাকে দোষারোপ করেন তার সাবেক স্ত্রী। তাদের চক্রে একটা এয়ার হোস্টেস চক্র কাজ করে, সেখান থেকে একজন তার সাথে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরনের মাদক সে তাকে সাপ্লাই দেয়। ও হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস, আমি নামটা বলতে চাচ্ছি না। তার সাবেক স্ত্রীর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দারা। সেই সঙ্গে যাদের কাছ থেকে মাদক নিচ্ছেন তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। কার কার মাধ্যমে অ্যাডিক্টেড হয়েছেন সেটাও সে বলেছেন, এবং এই অ্যাডিক্টেড হওয়ার কারণেই এবং তার 2-3টা করে ঘুমের ওষুধ খাওয়ার কারণেই সে আসলে কোনো প্রোগ্রামও রাখতে পারে না, আর সে প্রোগ্রামে গেলে সে মাতাল হয়ে যায়। সে নাম বলছে কিন্তু এগুলি আমরা এখন বলতে চাচ্ছি না, নামও বলছে। হ্যাঁ, ওই এই শিল্পী, তার মতো শিল্পী তারা সংগ্রহ করে তাকে দেয়, এবং সে নিজেও সংগ্রহ করে, তার অনেক এজেন্ট আছে, তাদের মাধ্যমে সংগ্রহ করে এগুলি খায়। নোবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়েরকৃত মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। নারী ক্ষমতায়ন ও নারীকে সমাজে স্বনির্ভর করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার 4 নম্বর কাদরা ইউনিয়নের ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের 2য় পর্যায়ের বিশেষ উঠোন বৈঠকে এসব কথা বলেন তিনি। মোর্শেদ আলম বলেন, নারীরা বর্তমান শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেনবাগ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া বেগম বকুলের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও ভাইস চেয়ারম্যান গোলাম কবির উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জে শিক্ষার্থী হত্যার 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করেছে পুলিশ। মাদকের টাকার জন্য 4 বন্ধু মিলে পরিকল্পিতভাবে হত্যা করে 10ম শ্রেণীর ছাত্র ইজি বাইক চালক শাকিলকে। এ ঘটনায় মূল হোতা সন্দেহের শারাফাত সহ 4 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা জেলা পুলিশ সুপার। আসামিরা সবাই মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্য বলেও জানায় পুলিশ। শেখ ফরিদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাকিবুর রহমান। বছরখানেক আগে বাবা মরে যাওয়ার পর পরিবারের দায়িত্ব আর নিজের লেখাপড়ার খরচ জোগাতে ইজি বাইক চালানো শুরু করে কেরানীগঞ্জের জাজিরা এলাকার 10ম শ্রেণীর ছাত্র শাকিল। সেই ইজি বাইক চালাতে গিয়ে প্রাণ দিতে হলো কিছু বিপদগামী কিশোরের হাতে। বৃহস্পতিবার রাতে জনি নামের একজন শিক্ষার্থী শাকিলের ইজি বাইকটি ভাড়া করে। এরপর জাজিরা এলাকায় পরিত্যক্ত ইট খোলায় নিয়ে শাকিলকে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের মূল হোতা সন্দেহে স্থানীয় বখাটে শরাফাতকে প্রথমে আটক করে এলাকাবাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিলে আত্মগোপনে চলে যায় সে। পরে অভিযান চালিয়ে শরাফাত সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। শাকিলকে তারা ডেকে আনে এবং তার ইজি বাইককে জনি, শরাফাত এবং সাব্বির ওঠে এবং পিছন থেকে আরেকটি সিএনজিতে, যেটিতে ইব্রাহিম চান ছিল, তারা তাকে ফলো করে। ইজি বাইকটি তাকে মেরে ফেলা চলে যেতে বা নিয়ে যেতে চায় এবং কিছুটা বাধা দিলে বা আমরা এখনো তারা স্বীকার করছে না কি উদ্দেশ্যে তারা মারলো, কিন্তু তাদের ব্যাটারির উদ্দেশ্য তারা যেহেতু তারা এই চক্রেরই সদস্য। মাদকের টাকা জোগাড় করে পার্টি করতেই মূলত এই হত্যাকাণ্ড বলে জানায় ঢাকা জেলা পুলিশ সুপার। জনি মাদকাসক্ত এবং তার যে অপরাপর যে আসামি, বিশেষত শরাফাত, সাব্বির এবং ইব্রাহিম চান, এরা সকলেই আমরা দেখেছি মাদকসেবী, মদের পার্টির তারা করবে। এই উদ্দেশ্যে তারা টাকা কালেকশনের জন্য এই ঘটনাটি সংঘটিত করেছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর সাত মসজিদ রোডের গাছ কাটা বন্ধ ও রক্ষার দাবিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে স্মারকলিপি দিয়েছেন পরিবেশবিদরা। প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রহণ করে বলেছেন, মেয়রের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি চলমান রেখে আজকের মতন কর্মসূচি শেষ করা হয়। আবুল হাসানের ক্যামেরায় বাকি বিস্তারিত জানাচ্ছেন মেসবাহ হাসান।
গরমে যখন হাঁসফাঁস জনজীবন, তখন উন্নয়নের অজুহাতে একের পর এক গাছ কাটছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাই তো পরিবেশ রক্ষায় এই মিছিল নগর ভবনের উদ্দেশ্যে। সকালে দোয়েল চত্বর থেকে নগর ভবন ঘেরাও কর্মসূচি শুরু করেন গাছ রক্ষা আন্দোলনের নাগরিক প্রতিনিধিরা। শিক্ষা ভবন হয়ে বঙ্গবাজার মোড়ে পৌঁছালে পুলিশের ব্যারিকেডে পড়েন আন্দোলনকারীরা। পরে নগর ভবন ঘেরাও করতে না পেরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। জবাবদিহিতার জায়গা থেকে উনি একেবারেই প্রস্তুত না জনগণের মুখোমুখি হওয়ার। যদিও উনি বলেন যে 7 মসজিদ রোডে নাকি যান চলাচলের গতি অনেক বেড়ে গেছে, এবং আমার মনে হয় যে ওনার সিদ্ধান্তটা যে অত্যন্ত অজনপ্রিয় সেটাও উনি বুঝেছেন। একটা অজনপ্রিয় সিদ্ধান্ত ডিফেন্ড করার, ওটার সপক্ষে দাঁড়ানোর ওনার কাছে কোনো যুক্তি নেই। পরিস্থিতি সামলাতে আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসে একটি প্রতিনিধি দল। তাদের কাছে দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু আইন বিধিবিধান আছে, এবং নগর পিতা হিসেবে উনি এখানে আপনারা নির্বাচন করেছেন, তার একটা দায়বদ্ধতা আছে। নাগরিকদের সেই ভালো মন্দ সবকিছু দেখভাল করার ওনারই আছে। আপনারা বলেছেন, আমরা ওনার সেই বার্তাটুকু আমরা পাঠাবো। গাছ কাটা বন্ধ, নতুন করে ফুলের গাছের বদলে দেশীয় গাছ রোপণের দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা। আমরা জমা দিয়েছি, ওনার উত্তরের অপেক্ষা করব আমরা, এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না গাছ কাটা বন্ধের ঘোষণা না আসে। আমরা খুবই লজ্জিত যে আমাদের নগর পিতা আমাদের সাথে এসে দেখা করলেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। ধানমন্ডির 7 মসজিদ সড়কে বিভাজকে গাছ কাটা বন্ধের দাবিতে গত 20 দিন ধরে টানা কর্মসূচি পালন করছেন নাগরিকরা। মিসবাহ হাসান, RTV, ঢাকা। বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের আর্থিক অনিয়ম ও ফিফার অভিযোগের তদন্ত স্বাধীনভাবে চলছে জানিয়ে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়া হবে। তদন্ত কমিটির 4র্থ সভা শেষে কথা জানান তিনি। কাজী নাবিল আরও জানান, তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করার পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে ইনজুরি আক্রান্ত সাকিবের স্থানে ভবিষ্যৎ মাথায় রেখে বিসিবিকে অধিনায়ক নিয়োগের পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। আর স্পিন নির্ভর নয়, বরং পরিস্থিতি বিবেচনায় আফগানদের বিপক্ষে সাহসী ক্রিকেট খেলার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ডিএনসিসি মেয়র কাপ সিজন 2 ক্রিকেট ইভেন্ট উদ্বোধন শেষে এসব কথা বলেন তারা। রাজধানীর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন আকরাম খান ও পাইলট। 54টি ওয়ার্ডের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় 52 ও 36 নম্বর ওয়ার্ড। এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে ক্রিকেটার উঠে আসার আশাবাদ জানান অতিথিরা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।